নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিকেত। দ্য স্টোরি রিপাবলিকে আজকে যে গল্পটি আমরা শুনব, সেই গল্পটি শুনে মনে হতে পারে যে এটি নিছক কোনো কাহিনী নাকি বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে লেখা। এর বিচার করার ভার আমি আমার শ্রোতা বন্ধুদের হাতে ছেড়ে দিচ্ছি। শুরু হচ্ছে আজকের গল্প, অজয় দাশগুপ্তের লেখা ফাঁকি। দিনটা ছিল শনিবারের বিকেল। অমল অফিস থেকে ফিরে বারান্দায় বসে রাস্তার দিকে তাকিয়েছিল। তখনও সন্ধ্যা হয়নি। আকাশে ধূসর স্থির একখণ্ড মেঘকে যেন স্পর্শ করে কটা পাখি চলে গেল। অমলের মনে হলো সময় এমন করেই চলে যায়, এমনি হঠাৎ চকিতে চলে যায়। দেখতে দেখতে চাকরি জীবনের 10 বছর কেটে গেছে অমলের। যৌবনটা গত প্রায়। ঠিক এমন ক্ষণেই ব্যাপারটা ঘটল। অমলের বিয়ে ঠিক হয়ে গেল। অমল কিছুতেই রাজি হয়নি প্রথমে। বিবাহে তার এই অনীহা অবশ্য অর্থনৈতিক অস্বাচ্ছন্দ্যের জন্য নয়, এটা এক ধরনের আলসেমি বলা যায়। জীবন গতানুগতিক চলে যাচ্ছে, না খেতে পেলে যেমন পেট মরে যায়, তেমনি জৈবিক ক্ষুধাও অমলের মৃতপ্রায় হয়ে এসেছিল। তাই সে ভেবে নিয়েছিল, অফিস আড্ডা নিয়ে তো বেশ আছি, আবার বিয়ে কেন? কিন্তু অমলের মা শুনলেন না। তিনি কেঁদে কেটে অমলকে রাজি করালেন। মেয়ে দেখার পালা চলল। এই ব্যাপারে বৌদিদের উৎসাহের প্রাবল্য প্রচন্ড। তারা এক একটি মেয়ে দেখেন, তার ছবি অমলের সামনে হাজির করে খিলখিল করে হাসেন। অমল মতামত জানানোর আগে নিজেরাই আবার তার নাকচ করে নতুন কোনো মেয়ের সন্ধানে লেগে পড়েন। অমলের কাছে এটা খুবই বিরক্তিকর। তবু এই বিরক্তি তাকে হজম করতে হচ্ছিল নির্বাক হয়ে। অমল এমনও ভেবেছিল এইভাবে মেয়ে দেখতে দেখতে দিন ফুরিয়ে যাবে, বিয়ে আর শেষ পর্যন্ত ঘটবে না। যা ভাবা যায় তা শেষ পর্যন্ত হয় না। অমলের নৈরাশ্যপীড়িত এই চিন্তাও তাই ফলবতী হলো না। পছন্দের মেয়ে পাওয়া গেল বর্ধমানে। বৌদিরা সকলেই একমত। এবার অমলকে মেয়ে দেখতে বলা হলো। বড় বৌদি বললেন, ঠাকুরপো, তুমি নিজে একবার দেখে এসো, তারপর কথাবার্তা পাকাপাকি হবে। না না, তার কি দরকার? অমল বলে উঠেছিল, তোমরা সবাই দেখছো যথেষ্ট। একজন মেয়ে মানুষকে বারবার উল্টে পাল্টে দেখবার কি আছে? আমার ওসব পোষাবে না। না ভাই ঠাকুরপো, যাকে বলে জীবন সঙ্গিনী। মেজ বৌদি বলে উঠলেন, নিজে যাচাই করে নেওয়াই ভালো। আর আজকাল তো সব ছেলেই মেয়ে দেখে। কি করে যাচাই করবে মেজদি? ছোট বৌদি আবার মুখ টিপে হাসলেন। বিয়ের আগে সব রকম যাচাইয়ের রেওয়াজ তো এখনো এদেশে চালুই হয়নি। তুই থাম ছোট, বড় বৌদি ধমক দিলেন। তারপর অমলের দিকে তাকিয়ে বললেন, একবার যাও না বাপু, বন্ধু বান্ধবকে সঙ্গে করে নিয়ে যাও, চোখের দেখাটা দেখে এসো। কি লাভ তাতে? অমল 3 বৌদির দিকে তাকায়। চেহারা তো ছবিতেই দেখছি। ছবি আর রক্ত মাংসের চেহারা এক নয় ঠাকুরপো, বড় বৌদি বলে উঠলেন। ছবি ছবি, তাতে সব বোঝা যায় না। আরে তোমরা আছো কি করতে? তোমরা যা বুঝবে, তোমাদের যা মত, সেটাই আমার মত। ওসব মেয়ে দেখা টেখা আমাকে দিয়ে হবে না। তাহলে আমরা এগোতে পারি? বড় বৌদি অমলের স্বীকৃতি চাইলেন। যা খুশি করো। অমল মাথা নামিয়ে নিল। ঠিক আছে। বৌদিরা চলে গেলেন। কথাবার্তা ঠিক হয়ে গেল। অমলের বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেল। আজ শনিবার, আগামী বুধবার বিয়ে। মাঝখানে মাত্র 3টে দিন। অমল বিয়ের আগে আজই শেষ অফিস করল। 15 দিনের ছুটি নিয়েছে। আজকে সন্ধেটা তাই হালকা লাগছে অমলের। ফাঁকা বাড়িতে একা অমল। বৌদিরা সকলে আসন্ন উৎসবের জন্য কেনাকাটা করতে গিয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন সেজদা। বর্দা ও মেজদার ফিরতে রাত হবে। মা গিয়েছেন পাড়ার কীর্তনের আসরে। একা অমল একবার রাস্তা, একবার আকাশ, এই সব দেখছে আর ভাবছে তার ভবিষ্যৎ। তার জীবনের নিঃসঙ্গতার বৃত্তে কেউ ঢিল ছুঁড়েছে। চিন্তার তরঙ্গের নতুন বৃত্ত রচনা করে চলেছে। সন্ধে নেমে এলো। রাস্তার বাতি অমলের চোখের সামনে জ্বলে উঠল।
বারান্দার পর সামান্য ফাঁকা জায়গা, একটা গন্ধরাজের গাছ রয়েছে, তারপর গেট। বারান্দার আলো ইচ্ছে করে জ্বালেনি, অন্ধকারটা ভালোই লাগছে। রাস্তার আলো গেট পর্যন্ত এসে ম্লান হয়ে গেছে। গন্ধরাজ গাছটাকে অদ্ভুত ঝাঁকড়া লাগছে। অমল এই পরিবেশে স্থিত হয়েছিল। তার দৃষ্টি পড়ল দরজার দিকে। অমল চমকে উঠল। একজন যুবতী তাদের দরজার সামনে এসে দাঁড়িয়ে বাড়ির নম্বর দেখছে। তারপরেই গেট খুলে মেয়েটি এগিয়ে আসতে থাকলো। অমল উঠে দাঁড়ালো চোখে অবাক দৃষ্টি নিয়ে। মেয়েটি গন্ধরাজ গাছ পর্যন্ত এগিয়ে এসে দাঁড়ালো। অমল আর তার মধ্যে তখনও বেশ খানিকটা ব্যবধান। সে হাত তুলে নমস্কার করলো। অমল তাকে চিনতে পারল না, প্রতি নমস্কার জানালো। এটা কি অশোক রায়ের বাড়ি? মেয়েটির প্রশ্ন করল। হ্যাঁ, অমল উত্তর দিল। আপনি কোত্থেকে আসছেন? আগে বর্ধমান থেকে। বর্ধমান থেকে শুনে অমল মেয়েটিকে চিনতে পারল। তার মনে পড়ল এই মেয়েটির সঙ্গেই তো তার বিয়ে হওয়ার কথা। কি আশ্চর্য, বিয়ের কোণে বিয়ের আগে ছেলের বাড়িতে না বলে না কয়ে এভাবে চলে এলো। কি আশ্চর্য ব্যাপার। অমল তোতলা হয়ে গেল। তার ভারী অস্বাভাবিক লাগছে। মেয়েটার মাথা ঠিক আছে তো? অমল আর কোনো কথা বলে উঠতে পারল না। একটা তোতলামি তাকে পেয়ে বসল। আমার নাম ব্রততী, মেয়েটি সহজভাবে বলল। অমলবাবু বাড়িতে আছেন? তার সঙ্গেই আমার একটু দরকার ছিল, অনেক দূর থেকে এসেছি। আমার সঙ্গেই দরকার? আপনি অমলবাবু? ব্রততী এগিয়ে এলো। হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? অমলের হাড়ে কাঁপুনি ধরল। এমন অভাবনীয় নাটকের কথা সে ভাবতেও পারল না। আজ বাদে কাল যার বিয়ে, সেই বিয়ের মেয়ে ভাবি স্বামীর সঙ্গে কথা বলতে এসছে, এর কি কারণ? বুঝতে পারি? হেসে ব্রততী প্রশ্ন করল। সে বারান্দায় উঠে এসেছে। অমল নিজের ভুল বুঝতে পারল। একটা আকস্মিকতায় সে ভদ্রতাটুকুও ভুলে গেছে। তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। বারান্দার অন্য একটি খালি চেয়ারে ব্রততী বসল। তার যে খুব একটা তাড়াহুড়ো আছে দেখে মনে হয় না। চেয়ারের এক পাশে ব্যাগটা ঝুলিয়ে রেখে বলল, আমাকে তুমি করেই বলতে পারেন অনায়াসে, দুদিন বাদে তো তাই বলতেন। অমলও বসে পড়ল, কিন্তু ব্যাপারটা গুছিয়ে উঠতে পারল না। এমন সমস্যায় অমল এর আগে জীবনে পড়েনি। এ কি অসহায় অবস্থা! অমলের উঠে পালাতে ইচ্ছা করছিল। ব্যাঙের মতো সে যেন সাপের মুখে ধরা পড়ে গেছে। খুব বিব্রত করলাম বোধহয়, ব্রততী বলে উঠল। জানতাম বিব্রত হওয়াটাই স্বাভাবিক, তবু না এসে পারলাম না। না না, বিব্রত করবার কি আছে? অমল কিন্তু ঘেমে উঠেছে। কি ব্যাপার বলুন? ও হ্যাঁ, বলো বলো, মানে তুমি বলাই তো ঠিক হবে। ব্রততী খিলখিল করে হেসে উঠল। তার হাসিতে কোনো সংকোচ নেই। সে বলল, আপনি কিন্তু ঘাবড়ে গেছেন, আর আমি যে খুব বেহায়া মেয়ে তাই ভাবছেন। না না, সেরকম ভাবছি না। হ্যাঁ, কি যেন বলবে, যা বলবে বলে ফেলো। অমল কোনো রকমে কথাগুলো বলে ফেলল। আপনার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, ব্রততী শুরু করলো। অমল এবার বুঝতে পারলো মেয়েটি কি বলতে এসছে। যাতে বিয়েটা সে না করে, সে বিয়ে আর হবে না, ব্রততী কিন্তু কাটা কাটা গলায় বলে যাচ্ছে। অমলের এবার ভারী রাগ হলো। মনে হলো মেয়েটা অতি বাজে। যদি তোমার কিছু ইয়ে টিয়ে থেকেই থাকে তো আগে থেকে জানালে না কেন? লজ্জা? সেই লজ্জার অবরোধ ভেঙে আজ শেষ মুহূর্তে তো ঠিক এসেছো। এর জন্য আমাকে ক্ষমা করবেন। ব্রততী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। না, এসব মেয়েকে ছেড়ে দেওয়া যায় না। এখন সমস্ত ব্যবস্থার পর উপহাসের পাত্র হতে হবে, অসম্ভব। আজকাল ওরকম প্রেম সব মেয়েরই থাকে। বিয়ের জল পড়লে প্রেম পচে যায়, এর বেলাতেও তাই হবে। আপনি কি এই বলতে এসছেন? অমল নিজেকে স্থির করল। সে আপনি সম্বোধনেই ফিরে গেল। তীক্ষ্ণ চোখে ব্রততীর দিকে তাকালো। বিয়ে হবে না কেন? কথাটুকু বলাই আমার উদ্দেশ্য নয়, ব্রততী বলতে লাগলো। যা হবার তা হতোই, এ কথা বলবার দরকার ছিল না। বুঝলেন অমলবাবু, আমি বড় দুঃখী মেয়ে। যাকে দুঃখ দিতে চলেছিলাম তাকে একবার চোখে দেখবার বড়ই বাসনা ছিল, তাই দেখে গেলাম। আমার তো নিদারুণ সৌভাগ্য দেখছি। অমল বিদ্রুপ করল। আগে সৌভাগ্য কি দুর্ভাগ্য তা জানি না, ব্রততী বলে চলল।
তবে আমি তৃপ্ত হলাম। সে উঠে দাঁড়ালো, তারপরই বলল, চলি, বিরক্ত করবার জন্য দুঃখিত। সে যাবার জন্য পা বাড়ালো। অমলের ভীষণ ভীষণ রাগ হলো, ইচ্ছে করলো টেনে একটা চড় মারে। কোনো মতে ক্রোধ দমন করে সে কড়া কণ্ঠে বলল, শুনুন। ব্রততী কিন্তু এই হুঙ্কার শুনল না। সে যেমন চলে যাচ্ছিল তেমনি এগিয়ে গেল, যেন অমলের চিৎকার শুনতে পায়নি। অমলের রাগ প্রচন্ড থেকে প্রচন্ডতর হলো। সে কাণ্ডজ্ঞান হারিয়ে দুহাত বাড়িয়ে পিছন থেকে ব্রততীকে ধরতে গেল। আলো যেমন অক্লেশে পিছলে যায়, ব্রততী পিছলে গেল। বিহ্বল অমল এক রাস শূন্যতা জড়িয়ে ধরে দেখল তার ধারে কাছে কোনো মানুষ নেই। বিহ্বলতা থেকে অকস্মাৎ লাফ দিয়ে অমানসিক একটা ভয় অমলকে কাবু করে ফেলল। দু চারবার গোঁ করে অমল মাথা ঘুরে জ্ঞান হারালো। জ্ঞান ফিরতে সবাই কি হয়েছে জিজ্ঞাসা করলো। যা ঘটেছে অমল তা বলতে পারল না। সে ভাবল ব্যাপারটা সম্পূর্ণ তার মন গড়া, বললে সবাই ঠাট্টা করবে। যদিও অমলের সন্দেহ রয়ে গেল সত্যি ওটা মন গড়া না অন্য কিছু। আমতা আমতা করে অমল বলল, এই হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল কেন বুঝতে পারিনি। সে রাত কাটলো। পরদিন দুপুরে অমল স্পষ্ট বুঝল গতকাল সন্ধ্যায় যা ঘটেছে তার চেয়ে বড় বাস্তব আর কিছুই নেই। কিন্তু এমন বাস্তব ব্যাপার যে আজও ঘটে সেটা ভেবে সে শিউরে উঠল। একটা অসহ্য বেদনার কান্নায় তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। বেলা 2টো নাগাদ বরদার নামে একটা টেলিগ্রাম এলো। ভীষণ মর্মান্তিক ঘটনা। টেলিগ্রামে লেখা ছিল, বিয়ের ব্যবস্থা বন্ধ রাখুন, কাল সন্ধে 7টায় ব্রততী মারা গেছে, পরে খবর জানাচ্ছি। টেলিগ্রামটা কাঁপা হাতে নিয়ে অমল সাদা হয়ে গেল, বিবর্ণ। তখন রাত ছিল বড়জোর 7টা থেকে 7:30। ব্রততীর কণ্ঠ, সে বিয়ে আর হবে না। সারাটা দিন অমল গোপনে কাঁদল। ব্রততীর ছবি, ব্রততীর কণ্ঠ তার সঙ্গী হয়ে রইল। মন থেকে একটা চিন্তা কিছুতেইও তাড়াতে পারল না। ব্রততী কি তার জন্যই মরল? সেই কি তবে হত্যাকারী? চিঠি এলো মঙ্গলবার, ব্রততীর মৃত্যুর সমস্ত বিবরণ বুকে করে। অমল সেই চিঠি পড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার বুক হালকা হলো এটুকু জেনে ব্রততী আত্মহত্যা করেনি, সে তার আততায়ী নয়। শুক্রবার রাত থেকে ব্রততীর কলেরা হয়েছিল, এশিয়াটিক কলেরা। শনিবার হাসপাতালে প্রচন্ড চেষ্টার পরও ব্রততী হেরে যায়। সে বাঁচল না। অমলের জন্য সে বেঁচে উঠল না। অমল এখন স্পষ্ট বুঝতে পারল ব্রততী তাকে স্বামিত্বে বরণ করে নিয়েছিল মনে মনে, আর তাই জীবন যুদ্ধে হেরে গিয়ে সে অমলকে দেখতে এসেছিল একবার চোখের দেখা। কথাটা যতই অবিশ্বাস্য হোক, অমল একান্তে এইটুকু বুঝতে পারল। অমল এই বোধকেই ব্রততী ভেবে আঁকড়ে ধরল। গল্পটি এখানেই শেষ। আমাদের গল্পগুলি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং গল্প সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ এবং নমস্কার।